বেশ, আমরা পোটেনশিওমিটার আগের দিন পড়েছিলাম, পোটেনশিওমিটার থিওরি। আজকে পোটেনশিওমিটারের একই থিওরি একটু অন্যভাবে করব, এনসিইআরটি ফলো করে করব, ওরা যেভাবে সলিউশন করেছে। তো এটাও ল্যাব সেট আপ। আগের দিন যেভাবে পোটেনশিওমিটার সেট আপ করেছিলাম তাতে ব্যাটারিটা এই পাশে মাইনাস পোলারিটি ছিল, এই পাশে প্লাস পোলারিটি ছিল। এবার পোলারিটিটা চেঞ্জ করে এনসিইআরটি ফলো করে করাচ্ছি আমরা। তো যেমন রিওস্ট্যাট আছে, রিওস্ট্যাট রেখেছি আমরা এখানে RH, একটা ব্যাটারি এখানে দিয়েছি, আর এর নাম দিয়েছিলাম আগের দিন E0, আজও দিচ্ছি E0। এখানে একটা চাবি ইউজ করা হয়েছে, সাপোজ K, আর এখানে একটা অ্যামিটার ইউজ করা হয়েছে। আজকে আলাদাভাবে আর অ্যামিটারের খুব একটা উল্লেখ পড়বে না আমাদের। কালকে আমাদের মেন যেটা মানে পোটেনশিওমিটার যেভাবে আমরা এক্সপ্লেন করেছিলাম তাতে যেটা সব থেকে জোর দিয়েছিলাম আমরা, যে রিওস্ট্যাটের সাহায্যে কারেন্টকে ফিক্স রাখতে হবে। ওই জন্য অ্যামিটারের প্রয়োজন ছিল। তো আজকে আমরা সেই অ্যামিটারের গুরুত্ব খুব একটা দেখবো না, আমরা জাস্ট একক দৈর্ঘ্যের ভোল্টেজ মেপে এটা অন্যভাবে আমরা করবো রিডিংগুলো। তো যাই হোক, তবুও আমি অ্যামিটার দিলাম এখানে, যেহেতু অ্যাকচুয়াল সার্কিটে অ্যামিটার থাকে ল্যাবরেটরি সেটআপে। বেশ, আর পোটেনশিওমিটার কি? এটা A, এটা B, এটা পোটেনশিওমিটার। আর পোটেনশিওমিটারকে আমরা দু তিনটে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। একটা সিম্বল আমি আগের দিন বলেছিলাম যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম রেজিস্ট্যান্স যদি দিয়ে দিই এরকম, তাহলে এইটা একটা পোটেনশিওমিটার বোঝায়। আবার এরকমভাবে যদি দেখায় সেটাও পোটেনশিওমিটার। আবার এরকমভাবে যদি দু তিনটে তার আমি দিয়ে দিই, একটা এরকম, ব্যাস, এটাও পোটেনশিওমিটার। তো যে কোনো একটা সিম্বল দেবো, কোন সিম্বলটা দেবো? তাহলে প্রথমটা, বেশ, তাহলে এটা সব থেকে সোজা, তাহলে এটা আমাদের পোটেনশিওমিটার। আর এই গোটা পোটেনশিওমিটারের যেটা রেজিস্ট্যান্স সেটা হচ্ছে RP, P ফর পোটেনশিওমিটার, এটা পোটেনশিওমিটারের রেজিস্ট্যান্স। ঠিক আছে? এবার পোটেনশিওমিটারের প্রাইমারি যেটা যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ইএমএফকে সঠিকভাবে মাপা, কোনো কোষের ইএমএফকে সঠিকভাবে মাপা। যদিও পোটেনশিওমিটারের সাহায্যে আরও অন্য কিছু ব্যবহার মাপতে পারি আমরা। কি করতে পারি? পোটেনশিওমিটারের সাহায্যে কোনো সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করতে পারি কি না? ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করতে পারি। আবার কোনো একটা সার্কিট আমাকে দিয়েছে, জানি না আমি কোনো সার্কিট, সাপোজ রেজিস্ট্যান্স সার্কিট ব্যাকেট আছে, দুটো পয়েন্ট তোমার কাছে দেওয়া আছে, দিয়ে বলা যায় ফাইন্ড দ্য পোটেনশিয়াল ড্রপ অফ দ্যাট বিটুইন দ্যাট পয়েন্টস। তাহলে কিছুই না, ওই পয়েন্ট আর এই পয়েন্ট এখানে জুড়ে দাও একটা গ্যালভানোমিটার দিয়ে, যা যা থিওরি করেছিলাম সেম থিওরি। তাহলে কোনো সার্কিটের যে কোনো দুটো বিন্দুর ভোল্টেজ ড্রপ মাপতে পোটেনশিওমিটার ইউজ করা হয়, এটা একটা। আবার পোটেনশিওমিটার সাহায্যে এই সার্কিটে কত কারেন্ট চলছে সেটাও মেপে নিতে পারি। সাপোজ এই সার্কিটে কোনো অ্যামিটার আমার কাছে নেই, কিন্তু আমি নাল পয়েন্ট খুঁজে বের করে দিয়ে এই সার্কিটে কত কারেন্ট যাচ্ছে সেটাও মাপতে পারি, সেটাও থিওরি। যদিও এর যেটা মুখ্য উদ্দেশ্য সেটা আমরা বলেছিলাম যে কোনো সেলের ইএমএফ বের করা সঠিকভাবে এবং দুটো সেলের ইএমএফ এর রেশিও বের করা। কিন্তু এইটা বের করতে গেলে আমরা আগের দিন যেভাবে বলেছিলাম যে কারেন্টটাকে কনস্ট্যান্ট রাখতে হবে রিওস্ট্যাটের সাহায্যে এইসব। আজকে যেটা বলবো সেটা হচ্ছে হাই ডিগ্রি অফ অ্যাকিউরেসিতে E0 মানটাকে নির্ণয় করতে হবে। যে E0 ইউজ করা হয়েছে, যে প্রাইমারি সেলে যে ব্যাটারি ইউজ করা হয়েছে, এইটার যেন ডিগ্রি অফ অ্যাকিউরেসি খুব হাই হয়, একদম সঠিকভাবে এর ভ্যালু হয়, অথবা এর মান যেন যেটা সাপেক্ষে, এর সাপেক্ষে যাকে আমি মাপতে চাইছি তার থেকে যেন এ যথেষ্ট হাই হয়, তাহলে এর সামান্য এরার আমরা ইগনোর করতে পারি। ঠিক আছে? তো কীরকম সার্কিট হয়? এরকম একটা ব্যাটারি, এটা একটা সেল, সাপোজ এর ইএমএফ হচ্ছে E1, আর এর ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা বাইরেই দেখাচ্ছি, সাপোজ R1। আর এর সাথে একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিয়েছি আমরা এখানে, আর গ্যালভানোমিটারের সাহায্যে একটা জকি এটা করে, আর এখানে পজিটিভ টার্মিনালটা, এখানে ব্যাটারির যেটা পজিটিভ টার্মিনাল প্রাইমারি সার্কিটের পজিটিভ টার্মিনাল, যেটা সেকেন্ডারি সার্কিটের যেটা পজিটিভ টার্মিনাল, তারা যেন একই বিন্দুতে জয়েন করা থাকে, নইলে সার্কিটের এখানে কোনোদিনই নাল পয়েন্ট খুঁজে পাবো না। ঠিক আছে? কালকে যেমন মিটার ব্রিজের সার্কিটটা করতে গিয়ে আমরা ভুলটা ধরলাম কোন জায়গায়, যে লেফট গ্যাপ ছিল, রাইট গ্যাপ ছিল। তো দুটো গ্যাপের মধ্যে রাইট গ্যাপে যে রেজিস্ট্যান্সটা ছিল, হঠাৎ করে আমি বললাম রেজিস্ট্যান্সটা খোল, ওটা খারাপ আছে বোধহয়, অন্য একটা রেজিস্ট্যান্স বসা। তো যেমনি ছেলেটা রেজিস্ট্যান্সটা খুলে দিল, সেই সময় দেখছি নাল পয়েন্টের গ্যালভানোমিটারের যেটা বিক্ষেপ আগে যা ছিল এখনো তাই, কাঁটা এরকম করে দেখাচ্ছে। একটা রেজিস্ট্যান্স যদি খুলে দিই তাহলে তো কিছু চেঞ্জ হওয়া উচিত,
বা রিফ্লেকশনই দেখাবে না, কিছু একটা হওয়া উচিত, তাতেও দেখাচ্ছে একই রিফ্লেকশন। তখনই বুঝতে পারলাম যে সার্কিটে ওটা জয়েন করাও যায়, না করাও তাই, তার মানে তার নিশ্চয়ই কাটা আছে। ছেলেটা দেখলো খুঁটে খুঁটে, বললে হ্যাঁ স্যার দেখুন ছেঁড়া রয়েছে। তো পুরো সেট আপটা ওইখান থেকে চেঞ্জ করলাম, বলে তারপরে বাড়ি দিয়ে গেলাম। বেশ, তো এটা এরকম কেস আমাদের। এইবার আগের দিন একটা জিনিস ডিফাইন করেছিলাম আমি, যে পোটেনশিওমিটার তার হচ্ছে সুষম, ইউনিফর্ম, এবং তার লেন্থ যদি হয় এল, তাহলে একক দৈর্ঘ্যের রোধ যেটা, সেটাকে আমরা বলেছিলাম সিগমা, এটা বলেছিলাম। আজকে আমরা বলবো একক দৈর্ঘ্যে বিভব পতন, পোটেনশিয়াল ড্রপ পার ইউনিট লেন্থ। তাহলে এটা কি ছিল আগের দিন? একক দৈর্ঘ্যে রোধ, এইটাকে বলেছিলাম সিগমা। এইটা দিয়ে আমরা পুরো অ্যানালিসিস করেছিলাম আগের দিন। আর আজকে আমরা বলবো ফাই, এটা হচ্ছে একক দৈর্ঘ্যে বিভব পতন। তার মানে এই সার্কিটে যদি আমার কারেন্ট যায়, সাপোজ এদিক থেকে কারেন্ট কিছু যাচ্ছে, তাহলে সেই কারেন্ট, যতটা কারেন্ট যাচ্ছে, সাপোজ সেকেন্ডারি সার্কিট নেই আমার কাছে, যে কারেন্ট যাচ্ছে, কারেন্টের মান কত? E0 বাই RH প্লাস RP। সেই কারেন্টের জন্য এই দুপ্রান্তে ড্রপ হবে, কত ড্রপ হবে? দ্যাট কারেন্ট ইন্টু RP। তাহলে সেই এল দৈর্ঘ্যে অতটা ভোল্টেজ পাচ্ছি আমি, তাহলে একক দৈর্ঘ্যে কত ভোল্টেজ, সেটাকে বলছি ফাই। বোঝা গেল? এবার আমি কি করেছি, এবার আমি সেকেন্ডারি সার্কিট এখানে নিয়ে আসছি, সার্কিট কানেকশন করেছি। আর সার্কিট যদি কানেকশন করি, তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে কারেন্ট এইদিকে যাচ্ছে, দুটো ভাগ পেয়েছে এদিকে, এইদিকে কিছু কারেন্ট যাবে, এইদিকে কিছু কারেন্ট যাবে, এরকম হচ্ছে। এই ব্যাটারি আবার উল্টো দিকে কারেন্ট পাঠাচ্ছে, এবং আলটিমেটলি যদি এইটার ভোল্টেজ ড্রপ, এখানে কিছু কারেন্ট গেল, সাপোজ এখানে এইদিকে কিছু কারেন্ট আছে এরকম, তাহলে এই সার্কিট তো একটা নিট কারেন্ট থাকবে। যদি আমি বলি এই শুধু এইটুকু সার্কিটকে যদি আমি আঁকি, এইটুকু পার্টকে, ঠিক আছে, তাহলে সাপোজ এখানে কারেন্ট এইদিকে এরকম কিছু একটা, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এরকম কিছু একটা, তাহলে জানো এইটা একটা ভোল্টেজ ব্যাটারি, শুধু এইটুকু দেখছি আমি, এইটুকু, ঠিক আছে। এবং এখানে কি আছে, একটা E1 লাগানো আছে, E1 আর R1 তো আছেই, এরকম R1, আর এর সার্কিট হচ্ছে এরকম। এবার আমি বাকিটা দেখছি না, এটা দেখছি না, শুধু এইটুকু সার্কিটকে আমি দেখছি। আমি বলছি এখানেও কারেন্ট আছে, নাল পয়েন্ট পাওয়া যায়নি, এখনো নাল পয়েন্ট খুঁজে পাইনি। তাহলে এখানে কিছু কারেন্ট আছে, এখানে যদি কিছু কারেন্ট যায়, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা একটা রেজিস্ট্যান্স বলতে পারি, রেজিস্ট্যান্সের একটা প্লাস একটা মাইনাস, অথবা আমি এটাকে একটা ভোল্টেজ সোর্স ভাবতে পারি, যার মান সাপোজ ভি, এটা যদি যে পয়েন্ট হয় তাহলে ভি এ যে, এরকম এতটা ভোল্টেজ পাচ্ছি। এইবার এখানে একটা ভোল্টেজ আছে, ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। এই পুরো সার্কিটের নিট ভোল্টেজ ডিফারেন্স যদি থেকে থাকে পুরো সার্কিটে, মানে এইটা এই দুপ্রান্তের যেটা ভোল্টেজ, এই দুপ্রান্তে যেটা ভোল্টেজ, এই দুপ্রান্তে যেটা ভোল্টেজ, সেটাও তো এই দুপ্রান্তে ভোল্টেজ যদি হয়, তাহলে সার্কিটে কোনো কারেন্ট নেই, ঠিক তো? কিন্তু যদি কোনোভাবে সার্কিটে কারেন্ট থেকে থাকে, তাহলে জানতে হবে যে এখানকার যা ভোল্টেজ ড্রপ, সেটা ইএমএফ নয়। এটা যদি 12 ভোল্ট হয়, এটা যদি 12 ভোল্ট হয়, তাহলে সার্কিটে আমি বলতে পারবো কোনো কারেন্ট যাবে? যদি এখানেও ভোল্টেজ 12 ভোল্ট হয়, এখানেও ভোল্টেজ 12 ভোল্ট হয়, তাহলে আমাকে কেউ বলে দেবে কোন দিকে কারেন্ট যাবে, জানি না তো। সেটা নাল পয়েন্ট বলি আমরা খুঁজে 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 এইটুকু ভোল্টেজ ড্রপটা ওইটা সমান করে দিই, দিয়ে বলা হয় যে দেখো কোনো কারেন্ট নেই আর নাল পয়েন্ট পাওয়া গেছে এরকম। তো ওই জন্যে এই সার্কিটে এই যে এতটুকু পার্ট, এই যে এইখান থেকে এইটুকু পার্ট, এ থেকে যে পর্যন্ত যে পার্ট, সেইটা টু দ্য নেক্সট আমি নিয়ে যেতে পারি। মানে আমার এত বড় একটা পোটেনশিওমিটার অ্যাপারেটাস রয়েছে, আর আমার সামান্য একটু ভোল্টেজ দরকার। আমরা আমাদের ল্যাবরেটরিগুলো দেখছি না, 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট করে চেঞ্জ করতে পারি আমরা ভোল্টেজ সোর্সগুলোকে। তাহলে ঠিক এরকম না, পোটেনশিওমিটার মতন না, আমার গোটা ভোল্টেজটা দরকার নেই, আমার ছোট্ট একটা ভোল্টেজ দরকার। তাহলে টু দ্য নেক্সট তুমি এইটুকু পার্ট নিয়ে যাও, ঠিক না? এবং এইটুকু পার্টের ভোল্টেজ ঠিক করবে এখানে কারেন্ট কত, এ তো আছেই, E1 তো আছেই, কিন্তু এইটুকু পার্ট যদি আমার খুব বেশি হয় তাহলে একরকম হবে, যদি আমি এটাকে এখানে ঠেকাই তাহলে একটা হবে, এটা যদি কম হয় তাহলে একরকম, যদি এটাকে এইখানে ঠেকাই তাহলে এইটুকু পার্টে কোনো ভোল্টেজই নেই। তো ওই জন্যে এইটুকু পার্টের ভোল্টেজকে আমরা টু দ্য নেক্সট বর্তনীতে আমরা এটাকে নিয়ে যেতে পারি। তো কি করা হচ্ছে, ফার্স্ট আমরা বলেছি যে একক দৈর্ঘ্যে বিভব পতন এসব হয়েছে, আমরা গ্যালভানোমিটারকে বিভিন্ন জায়গায়, এই জকির যে পয়েন্টটা সেটাকে বিভিন্ন জায়গায় আমরা টাচ করাচ্ছি।
আর বিভিন্ন জায়গায় টাচ করতে করতে এমন একটা জায়গা হয়েছে যে জায়গাতে গ্যালভানোমিটারে কোনো কারেন্ট নেই। ঠিক আছে, যদি কারেন্টের কথা বলি তাহলে কেমন হয়েছে, কারেন্ট এখানে দুভাগে ভেঙেছে, তারপরে এরকম করে জুড়ে এসেছে, ও একটা কিছু কারেন্ট এইদিকে দিয়েছে, সেই কারেন্ট আবার এখানে আছে এখানে আছে, এইসব এসব বিভিন্নভাবে তার ডিস্ট্রিবিউশন হয়েছে, এর ডিস্ট্রিবিউশন হয়েছে। নিট কারেন্ট সাপোজ এই সার্কিটে জিরো, এই সার্কিটে নিট কারেন্ট হচ্ছে জিরো, তাহলে পুরো কারেন্ট সেটা এই দিকে নামছে, এখান থেকে কারেন্ট বেরোচ্ছে কারেন্ট বেরোচ্ছে কারেন্ট বেরোচ্ছে কারেন্ট বেরোচ্ছে, সার্কিট কমপ্লিট হতে হবে। মনে রাখতে হবে একটা ব্যাটারিতে যা কারেন্ট বেরোচ্ছে ব্যাটারিতে সেম কারেন্ট কিন্তু ঢুকতে হবে, কনজারভেশন অফ চার্জ। তাহলে এই যে কারেন্টটা, এই কারেন্টের মান কত হবে সেইটা আমরা রিওস্ট্যাটের সাহায্যে অ্যাডজাস্ট করতে পারি। রিওস্ট্যাটকে কমিয়ে বাড়িয়ে কারেন্ট নিশ্চয়ই খুব হাই করবো না বা খুব লো করবো না, মোটামুটি একটা যেমন রেঞ্জে আমার নাল পয়েন্ট যাতে করে তারের মধ্যে পাওয়া যায় সেরকম আমরা একটা রেঞ্জে রিওস্ট্যাটকে সরাবো। কারেন্টটা ডাইরেক্টলি আমরা অ্যামিটারের সাহায্যে মেপে নিতে পারি। যদি কারেন্ট মেপে কাজ করি তাহলে সিগমা নিয়ে কাজ করবো, আর যদি এই ভোল্টেজ থিওরি দিয়ে কাজ করি তাহলে আমাদের অ্যামিটার লাগবে না, তখন ইজিরোকে নিয়ে কাজ করবো আমরা। তো ফাই ইজিক্যাল টু একক দৈর্ঘ্য বিভব পতন আমরা বলেছি। ঠিক আছে, নাল পয়েন্ট পাওয়া গিয়েছে, সাপোজ এই দৈর্ঘ্যটা জিরো, এই দৈর্ঘ্যটা এতটা হচ্ছে এল, এতটা হচ্ছে এল। স্কেলের সাহায্যে মাপতে পারি আমরা। এই স্কেলের সাহায্যে দৈর্ঘ্য কীভাবে মাপতে পারি সেটারও একটা থিওরি আছে ডিটেলস, তো সেটা আমি যদি ভুলে যাই আমাকে একটু পরে মনে পড়ে দিবি, স্যার একটু দৈর্ঘ্য মাপার ফর্মুলাটা বলে দিন। ঠিক আছে, একটু পরে মনে পড়ে দিবি। তো সাপোজ আমি দৈর্ঘ্য মেপেছি তার, তাহলে এইটুকু দৈর্ঘ্যে ভোল্টেজ ড্রপ কত? এইসব কারেন্ট ফারেন্ট যাচ্ছিল, গোটাটার মধ্যে ভোল্টেজ ড্রপ কিছু একটা হয়েছে, একক দৈর্ঘ্যে ভোল্টেজের ড্রপকে ফাই বলেছি, একক দৈর্ঘ্যে বিভব পতনকে ফাই বলেছি, তাহলে এল দৈর্ঘ্যে বিভব পতন কত? ফাই এল। তাহলে এটা হচ্ছে এল দৈর্ঘ্যে, তাহলে অতএব এল দৈর্ঘ্যে বিভব পতন এটা হচ্ছে ফাই ইন্টু এল। ঠিক আছে, যেহেতু সব কারেন্ট এইদিকে যাচ্ছে, নাল পয়েন্ট কন্ডিশন বলছি আমরা, আইজি সমান জিরো, আইজি সমান জিরো, সব কারেন্ট যেহেতু এইদিকে, তাহলে এইটুকু রেজিস্ট্যান্সের কোনটা প্লাস কোনটা মাইনাস? ওপরটা প্লাস নিচেটা মাইনাস, কারেন্ট এইদিকে আসছে, তাহলে এটা উচ্চ বিভব এটা নিম্ন বিভব। এইবার এই যে লুপটা সেকেন্ডারি লুপটা আমরা কেভিএল ইউজ করবো, কেভিএল ইজ দ্য সেকেন্ডারি লুপ। বলো কি হবে? যে কোনো একটা পয়েন্ট চুজ করো, এক পাক ঘুরে এসো, কি হবে? কোন দিকে যাব? সাপোজ আমি এখানে আছি, সাপোজ আমি এই বিন্দুতে আছি, আর আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আবার ওখানে ফেরত আসবো, তাহলে মাইনাস থেকে প্লাস বাড়লো, তাহলে প্লাস হবে E1। ঠিক আছে, মাইনাস থেকে প্লাস হলে ভোল্টেজের উত্থান হয়, কতটা ভোল্টেজ উত্থান হবে? ইএমএফ যতটা ততটা। এবার প্লাস থেকে মাইনাস কমলো, তাহলে মাইনাস ফাই এল, তাহলে মাইনাস ফাই এল। এবার কোথায় এলাম? এখানে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স আছে কিন্তু কোনো কারেন্ট নেই, নো ড্রপ। ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, কোনো কারেন্ট নেই, নো ড্রপ, তাহলে ইকুয়াল টু জিরো। নিট চেঞ্জ সামেশন অফ ডেল্টা ভি সমান জিরো, এটা কার চসলো। এক পাক ঘুরে এসো, ভোল্টেজে যা যা চেঞ্জ হবে অল আর ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে U1 কত? ফাই ইন্টু এল। ফাই ইন্টু এল। ঠিক আছে, তাহলে এবার ফাইটা কত? আমি এইটা ইকুয়েশনটা রাখছি। ঠিক আছে, এটা আমার ইকুয়েশন নাম্বার 1, এটা একটু পরেই কাজে লাগবে আমার এখনই। ইকুয়েশন নাম্বার 1 কে বলতে পারে আমাকে ফাইটা কত? নাল পয়েন্ট কন্ডিশনে যদি বলি হোয়াট ইজ ফাই, কত? কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, এটা হচ্ছে টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই লেন্থ। এই সার্কিটে কারেন্ট কত? E0 বাই RP প্লাস কত? RH। সাপোজ আমি RH-টা 0-তে সেট করে রেখে দিয়েছি, সাপোজ 0-তে সেট করে রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে RH সাপোজ 0, আমি বলছি না 0 0 হবে না, ল্যাবরেটরিতে 0-তে সেট করলে নাল পয়েন্ট এমন জায়গায় পাওয়া যাবে যাতে করে ওর অ্যাকিউরেসি চেঞ্জ হতে পারে। 10 নম্বর তারে নাল পয়েন্ট পাওয়া যাচ্ছে, ঠিক আছে, 1 নম্বর তারে নাল পয়েন্ট পাওয়া যায়, তাহলে 10টা তারকে আমাকে এমনি এমনি দিয়েছে। সুবিধিতা কোথায় বেশি হবে? নিশ্চয়ই মিডল অফ দ্য ওয়্যারে। যদি মিটার বেস থাকে তাহলেও জানতে হবে তার 50 মিটার দৈর্ঘ্যে যদি নাল পয়েন্ট পাওয়া যায় কাছাকাছি 49, 50, 51, 52, তাহলে জানতে হবে সুবিধিতা সব থেকে বেশি হবে ওখানে, সেন্সিটিভিটি সব থেকে বেশি, অ্যাকিউরেসি সব থেকে বেশি। আর যদি সবাই লেফটে পাওয়া যায়, সব যদি রাইটে পাওয়া যায়, তাহলে অবশ্যই অ্যাকিউরেসিটা কমবে।
ঠিক আছে। তো আর যদি আমি সেট করি 0-তে, তাহলে কারেন্ট হচ্ছে E0/RP। তাহলে এতটা কারেন্ট ফ্লো করছে, তাহলে এর অ্যাক্রসে ড্রপ কত, টোটাল ড্রপ ভোল্টেজ কত, VAB, এটা কত, কারেন্ট ইন্টু আরপি, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে এবার আই মানে কত, আই মানে হচ্ছে E0/RP ইন্টু আরপি, হয়েছে। তার মানে আরপি কেটে দাও, E0ই পড়ে থাকবে। টোটাল ভোল্টেজ কত হবে, এর দু প্রান্তে E0, ইন্টারনাল রেজিস্ট্যান্স দিইনি আমি, রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স 0 ধরে নিয়েছি, তাহলে এটা E0, তাহলে এটাও E0। তাহলে গোটা E0 ভোল্টেজ এই এ থেকে বি এ পর্যন্ত পুরো E0 ভোল্টেজ ইজ কানেক্টেড, E0 EMF ইজ কানেক্টেড। তাহলে ফাই কত, E0/L ইন্টু L, E1। এইটা আমাদের ওই ছায়া প্রকাশনীতে এই এক্সপ্রেশনটা করে দেওয়া আছে, E0/L ইন্টু L, এটা করা আছে। আর অন্যান্য যে বই যেটা আগের দিন করেছিলাম তাতে সিগমা দিয়ে কারেন্টটাকে মেপে, আমরা এখানে অন্যান্য বই কি করা আছে, অন্যান্য বই এই কারেন্টটাকে ডাইরেক্ট মাপছি অ্যামিটারের সাহায্যে, তাহলে কারেন্টটাকে এখানে রেখেছে, তারপরে সিগমা টিগমা দিয়ে আমরা চেঞ্জ করেছি, বেশ সেই এক্সপ্রেশনটাও বলে দিচ্ছি আমি, সেটাও বলে দিচ্ছি বেশ। এটা এবার আমাকে কেউ বলতে হবে এখানে আমি কি বার করলাম, E1 কিভাবে বের করলাম, E0 মান আমি জানি সোর্স থেকে, লেংথ অফ দ্য পোটেনশিওমিটার 10 মিটার এটা জানি, তার নাল পয়েন্ট খুঁজে বের করে নাও, আমি E1 বের করতে পারি। তাহলে এই কোষে কারেন্ট না পাঠিয়ে, কারেন্ট না পাঠিয়ে শুধু দৈর্ঘ্য মেপে আমি তার EMF মেপে নিলাম, 1 নাম্বার। 2 নাম্বার, আমি যে E1টা মাপলাম সঠিকভাবে মাপলাম নিশ্চয়ই, তার জন্য পোটেনশিওমিটার ইউজ করা হয়েছে, কিন্তু কে জানে যে E0 এর মানটা সঠিকভাবে মাপা হয়েছে, E0 তার EMF, সেটা কিভাবে মাপলাম, আমি যখন E1 মাপতে পারছি না, E1 মাপার জন্য আমি পোটেনশিওমিটার নিয়ে এসেছি, দিয়ে বলছি তুমি সঠিকভাবে E1 মেপে দাও, কারণ একে মাপতে গেলে এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠালে হবে না, তাহলে আমাদের লস্ট ভোল্ট হয়ে যাবে, নষ্ট ভোল্ট পাবো, কারেন্ট 0 করে দাও এখানে, তাহলে তুমি E1 পাবে। দিয়ে সেই E1 মাপতে গিয়ে আমি আরেকটা ব্যাটারিকে নিয়ে এসেছি E0, দিয়ে বলা হচ্ছে E0 ইজ গিভেন, তাহলে E0 কীভাবে মাপা হয়েছে, নিশ্চয়ই আরেকটা পোটেনশিওমিটারের সাহায্যে। তাহলে এবার E0কে এখানে কানেক্ট করো, তার থেকে একটা কিছু একটা হাই ভোল্টেজ দাও, যে আবার E0 একই পদ্ধতিতে মাপো, তাহলে E0টাও তো মাপা হয়েছে, এটাও তো এক্সপেরিমেন্টালি অবজার্ভ ভ্যালু। ঠিক আছে, এইটা কিন্তু বইয়ে আলাদাভাবে উল্লেখ নেই, যে আমাকে যখন বলা হচ্ছে দৈর্ঘ্য মেপে আমি E1কে সঠিকভাবে মাপতে যাই, তখনই একটা ছাত্র প্রশ্ন করতেই পারে আমাকে যে স্যার E0টা কি সঠিকভাবে মাপা হয়েছে, তার গায়ে না হয় লেখা আছে এত ভোল্ট, সেটা কীভাবে পেলো। তো এই ইকুয়েশন যখন আমি ইউজ করব তখন জেনে রাখতে হবে যে E0 মানটা হাই ডিগ্রি অফ অ্যাকিউরেসিতে বের করা হয়েছে, মানে এটা এর তুলনায় এর মান এতটাই বেশি যে সেক্ষেত্রে এর সামান্য এরার আমি ইগনোর করতে পারি, এবং এটা এক্সপেরিমেন্ট করে বারবার তার এরার প্লাস মাইনাস এসব করে বিভিন্ন সেটআপের সাহায্যে এটাকে সঠিকভাবে মাপা হয়েছে। বোঝা গেছে, এটা ইকুয়েশন নাম্বার 2, এটা ইকুয়েশন নাম্বার 2। এবার আমাকে কেউ বলতে পারে যদি আমি বলি যে আমি E0কে রাখবো না, আমি কারেন্টটাকে এই এক্সপ্রেশনে রাখতে চাই, আইটাকে এক্সপ্রেশনে রাখতে চাই, এবং আইটা হচ্ছে ডাইরেক্ট মেজারেবল কোয়ান্টিটি, প্রাইমারি সার্কিটে যেটা কারেন্ট সেটা ডাইরেক্টলি আমি অ্যামিটারের সাহায্যে মাপতে পারছি, তাহলে আমি আইটা কি রাখবো, তাহলে ফাই কত হবে এক্সপ্রেশনে, ফাই কত হবে, ফাই হচ্ছে কারেন্ট, এই আমাদের ফাই মান হচ্ছে একক দৈর্ঘ্যে ভোল্টেজ, তাই তো। তাহলে এর দু প্রান্তে ভোল্টেজ কত, এই যে এটা হচ্ছে E0, এটা হচ্ছে E0, আর E0 মানে আবার কত, IRP, তাহলে IRPটা হচ্ছে টোটাল ভোল্টেজ বাই লেন্থ, সেটা হচ্ছে কারেন্টটা। ঠিক আছে, আমি আইটাকে রাখতে চাইছি এক্সপ্রেশনে, হ্যাঁ, তাহলে এটা কি হবে, ফাই জায়গায় IRP কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স মানে মোট ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল লেন্থ ইন্টু L। এতটুকু বোঝা গেছে সবার, ফাইয়ের জায়গায় বসাচ্ছি মোট ভোল্টেজ বাই লেন্থ, তাহলে একক দৈর্ঘ্য ভোল্টেজ IRP/L, আর ইন্টু L তো পরে রয়েছে। এইবার এই RP/L এটা কি, এইটা সিগমা, এইটা আমরা বলেছিলাম যে একক দৈর্ঘ্যের রোধ কত সেটাকে আমরা সিগমা বলেছি, মনে রাখতে হবে সিগমা মানে কন্ডাক্টিভিটি নয়, আমি এটাকে ল্যামডাও বলতে পারি বা অন্য কিছুও বলতে পারি। তো এইটা হচ্ছে I সিগমা L, তাহলে E1 এর আর একটা এক্সপ্রেশন,
এটা ইকুয়েশন নাম্বার 3। ঠিক আছে, তাহলে 2 নম্বর ইকুয়েশন কি বলছে, E0 যদি সঠিকভাবে দেওয়া থাকে আমার, তাহলে লেংথ ম্যাপে আমি E1 মাপতে পারি। আর 3 নম্বর ইকুয়েশন বলছে যে ডাইরেক্ট মেজারেবল কোয়ান্টিটিস I, যদি এর গায়ে কিছু লেখা নাও থাকে, কত ভোল্ট ব্যাটারি যদি লেখা নাও থাকে, তাহলে অ্যামিটারের সাহায্যে আমি কারেন্ট মাপতে পারি। ঠিক আছে, সেই কারেন্টটা মেপে নাও। আর সিগমা তো অলরেডি আমি জানি, পোটেনশিওমিটারের টোটাল লেংথ আমি টোটাল রেজিস্ট্যান্স জানি, তো তাকে যদি এল দিয়ে ভাগ করে দিই তাহলে সিগমা পেয়ে যাবো, একক দৈর্ঘ্যে কত রোধ, এটা খুব ইজিলি আমরা ফাইন্ড করতে পারি। আর এল তো আমি নিজে বের করেছি, তাহলে E1 ইকুয়াল টু এত। এটা আমরা আগের দিন করেছিলাম, এটা আজকে করলাম। এইবার আমাকে বলেছে, এবং এই ক্যালকুলেশনটা আমরা করলাম কোথায়, মনে রাখতে হবে যে এইটা বের করেছি আমি রিওস্টার 0 করে, আর আইটা নট নেসেসারি যে রিওস্টার 0। এটা ঠিক আছে, এখানে রিওস্টার 0 করার দরকার নেই, 5 বলেছি আমি, যা কারেন্ট তাই, যেটা কারেন্ট সেটাই। কি বোঝা গেল কি না? না, আমি বলছি এইটাকে যখন E0 বাই, আমি যখন কারেন্টের মানটা E0 বাই RP বলবো, তখনই তো এটা কাটাকুটি হয়ে E0টা পড়ে থাকবে, আদারওয়াইজ তো কিছু একটা ভ্যালু এখানে ড্রপ হয়ে যাবে, সেই ভোল্টেজটা আমি ওখানে পাবো। আমি বলছি সেটা ক্যালকুলেশন করে আমি 2 নম্বর এক্সপ্রেশনটা বের করেছি, কিন্তু এইটা বের করার জন্য তোকে রিওস্টার 0 করার দরকার নেই, যা কারেন্ট চলছে চলছে, কি অসুবিধা। ওই জন্য এইটা সব থেকে ইউজফুল ফর্মুলা। এটা রিওস্টার 0 হবে না, প্র্যাকটিক্যাল করতে গেলে আমরা দেখবো রিওস্টারের মান 0 করবো না, আমরা কিছু একটা ভ্যালু তো রেখে দেবো রিওস্টারকে সেট করে, নাহলে নাল পয়েন্ট পাওয়া যাবে না। এমন জায়গায় নাল পয়েন্ট আসবে সেটা হয়তো আমার সার্কিটকে অ্যাকিউরেসি তার পাল্টে যেতে পারে। ঠিক আছে, এতদূর পর্যন্ত বোঝা গেছে সবার? এবার একটা কাজ করবো আমরা, আমাকে সেম কাজ করতে বলেছে, সেম বলেছে, আর একটা E1 না বের করে E2 বের করো। কিভাবে বের করবো? E1 এর বদলে E2 বসানো আছে, কিছু না, পুরো সার্কিট খুলে দাও, E1টাকে বাদ দিয়ে দাও, দিয়ে E1 এর জায়গায় E2 বসিয়ে দাও, নাল পয়েন্ট পাল্টে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমি এটা E1 বের করি আর নাল পয়েন্ট যদি হয় L1, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আবার একই জিনিস করো, E2 সমান ফাই তো একই, একক দৈর্ঘ্যে বিভব পতন, একই কারেন্ট ফ্লো হচ্ছে, নাল পয়েন্ট সব কারেন্ট এই দিকেই যাচ্ছে। যদি কারেন্ট স্লাইডলি চেঞ্জ হয় রিওস্টারের সাহায্যে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি। ঠিক আছে, তো ফাই যা ছিল, নতুন নাল পয়েন্ট দ্যাট ইজ L2, ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এবার আমাকেও নিশ্চয়ই সবাই বলবে আমাকে যে স্যার আমি তাহলে যদি 3টে সেলের ইএমএফ বের করি তাহলে আবার স্যার খুলবো, এটা বারবার সার্কিট খুলবো, খোলার দরকার নেই। তার জন্য 3 পিন কি পাওয়া যায়। ঠিক আছে, কি করা হয়, 3 পিন পিটা কীভাবে কানেকশন করা হয়, E1 R1 যেমন আছে সেরকম থাক, তোমার কাছে আরেকটা সেল আছে E2 R2। ঠিক আছে, এইবার এই জায়গায় কানেকশনটা চেঞ্জ করে দাও, এইটাকে নিচেটাকে লাগিয়ে দাও, তাহলে কি হলো, গ্যালভানোমিটারটা কমন হয়ে গেল, ওরও হলো এরও হলো। এবার 3 পিন কি পাওয়া যায়, একটা এরকম 3টে পয়েন্ট থাকে, এরকম 1 2 3টে, এই মাঝখানে এটাকে টাচ করাও, মাঝখানে, আর এইটাকে এখানে দাও আর এটাকে এখানে দাও, ব্যাস। আর এখানে একটা চাবি লাগিয়ে দাও, এটা K1, এটা আর একটা চাবি K2। মানে কি, যদি আমি K1টাকে অন করি, K2টাকে অফ করে দিই, তাহলে ওই সার্কিটে কোনো কারেন্ট নেই, তাহলে সার্কিটে এরকম 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 একে নিয়ে নাল পয়েন্ট, কি মানে আগেরটা প্রথমটা, মানে এরকম E1 = phi L1। আর যদি এইটাকে অফ করে দিই, ওইটাকে অন করে দিই, তাহলে এই দিয়ে কোনো কারেন্ট নেই, তার মানে সার্কিটে জাস্ট E2 ওয়ালা সার্কিট আমার কাছে, E2 R2 ওয়ালা সার্কিট। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি একই জিনিস করতে পারি, আবার আমাকে নাল পয়েন্ট খুঁজে বার করতে হবে, অন্য জায়গায় নাল পয়েন্ট টাচ করবে, সাপোজ কোনো একটা জায়গায়, সাপোজ এটা J1 জকির ইনিশিয়াল পজিশন, এটা জকির সেকেন্ড পজিশন J2, আর আগের দৈর্ঘ্য যদি হয় L1, এবার যে দৈর্ঘ্যটা এতটা, সাপোজ এটা L2, কম বেশি হবে অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু অফ E1 অ্যান্ড E2, যে বেশি তার অনুসারে লেন্থ চেঞ্জ হবে। বুঝছে, তাহলে এটা হচ্ছে E2 কীভাবে বের করলাম, আবার KVL ইউজ করো দ্বিতীয় লুপে, কি আবার KVL ইউজ করো, এরকম পোটেনশিওমিটার এরকম ছিল, সব কারেন্ট এইদিকে পালিয়ে গিয়েছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এখানে E2 লাগানো আছে, রেজিস্ট্যান্স আছে, এরকম কানেকশন আছে,
বা গ্যালভানোমিটার কোথাও একটা আছে এরকম, গ্যালভানোমিটার দিয়ে এখানে জকিতে টাচ করেছি আমরা, তাহলে এইটা প্লাস এটা মাইনাস, এটা E2 এটা R2, তুমি এক পা ঘুরে এসো তাহলে ডেল্টা V0, এক পা ঘুরে এলে কী হবে ডেল্টা V0, তাহলে প্লাস থেকে মাইনাস ড্রপ মানে ফাই ইন্টু L2 এতটা ড্রপ, একক দৈর্ঘ্যে ভোল্টেজ ফাই, L2 দৈর্ঘ্যে ভোল্টেজ এত, রেজিস্ট্যান্সে ড্রপ নেই, গ্যালভানোমিটারে ড্রপ নেই, মাইনাস থেকে প্লাস উঠছে E2 ইজ ইকুয়াল টু ফাই L2। মানে এই ভোল্টেজটা যদি এটা সমান না হয় তাহলে তো কারেন্ট যাবে, অ্যাডজাস্ট করে করে কারেন্ট যাবে, তুমি সমান যদি করে দাও তবেই আমি বলতে পারি যে হ্যাঁ কোনো কারেন্ট যাবে না। হয়েছে? 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর দিয়ে ভাগ করে দাও 1/2, তাহলে কি পাবো E1/E2 সমান L1/L2। পোটেনশিওমিটারের সাহায্যে দুটি কোষের ইএমএফ এর তুলনা করা যায়। এইটা আমাদের প্র্যাকটিক্যালি রয়েছে, E1/E2 বের করতে হবে আমাদের। বুঝছে? এবং এটা সবার মাথায় ঢুকছে তো যে যদি E1 এর থেকে E2 বেশি হয় তাহলে নাল পয়েন্টটা দৈর্ঘ্য বাড়বে না কমবে? বেড়ে যাবে। ওই ভোল্টেজটা সমান, ওই ভোল্টেজটা ফাই তো কনস্ট্যান্ট, ফাই কনস্ট্যান্ট, তাই না? ফাই কীভাবে কনস্ট্যান্ট হলো? ফাই মানে তো কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স বাই লেন্থ, ফাই মানে কত? একক দৈর্ঘ্যে বিভব পতন। তাহলে এইটাকে বলেছি E0, এটাকে বলেছি E0 ডিভাইডেড বাই L, সেটা কি হলো? ভোল্টেজ বাই লেন্থ। তাহলে এর দু প্রান্তে ভোল্টেজটা E0 বটে তো, E0 আছে তো, যদি রিওস্টার আগেও 0 থাকে এখনো 0 থাকে তাহলে হ্যাঁ আছে। কি আগে ফাইটা কত বলেছিলাম আমরা এই ইকুয়েশনটা বের করার সময়? আমরা বলেছিলাম এই দু প্রান্তে ভোল্টেজ E0, কারণ পুরো E0 কানেক্টেড, রিওস্টারে 0 ফিক্সড করে দিয়েছি, তাহলে সেই E0 বাই লেন্থ এটাকে বলেছিলাম ফাই। এবার যদি দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি রিওস্টার পাল্টে দিই তাহলে তার E0/L হবে না, তাহলে তবে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ ওইটা বলছি, কারেন্টটা থিওরিটিক্যালি কারেন্টটা সেমই হবে, থিওরিটিক্যালি সেম হবে, প্র্যাকটিক্যালি সেম হয় না, ওই জন্য বললাম রিওস্টার চেঞ্জ করতে হয়, কিন্তু থিওরিটিক্যালি চেঞ্জ না হওয়ার কোনো কারণ নেই, মানে আমাদের কারেন্ট চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই, একই থাকবে। কারণ ওটা নাল পয়েন্ট কন্ডিশন, ওটা নাল কন্ডিশন। সার্কিট সব কারেন্ট যদি এইদিকেই ফ্লো করে তাহলে আমি ব্যাটারি থেকে কী কারেন্ট বেরোচ্ছে কী কারেন্ট ঢুকছে আমাকে জিজ্ঞেস করে, তাহলে সেই সার্কিটে তুলোরোধ বের করলেই হয়ে যাবে। বাকি যে সার্কিট আছে থাক না, সব ডামি পাত, কোনো কারেন্ট যাবে না সেদিকে, কোনো কারেন্ট না গেলে আমরা ডামি পাত বলি না। ঠিক আছে? তাহলে E1/E2 সমান L1/L2। এইবার আর লাস্ট কেস কী করেছিলাম আমরা? কোনো সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করা। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করলে মানে আমাকে যে E1 E2 দুটো থাকলে চলবে না, একটাই থাকবে এবং তার আরটা বের করতে হবে। তার জন্য কী করতে হবে? একই সার্কিট, শুধু এখানে একটা শান্ট লাগিয়ে দাও, দিয়ে দুবার নাল পয়েন্ট বের করে দাও। তো সেটা ছোট্ট করে তাড়াতাড়ি করে বলে দিয়ে এই সার্কিটটাকে দেখিয়ে আমরা বলে দেবো, তারপরে আমাদের জাস্ট আরেকবার রাখি ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করা। সাপোজ এটা রিওস্ট্যাট RH, আর এটা ছিল ব্যাটারি যার ইএমএফ হচ্ছে E0, এখানে একটা চাবি দেওয়া আছে, এখানে অ্যামিটার আমার প্রয়োজন মতো, এটা A, এটা B, আর এটা হচ্ছে সেই পোটেনশিওমিটার। পোটেনশিওমিটারের একটা কথা সবাই মাথায় রাখতে হবে, এই যে আমি এটা দিচ্ছি এটা যেন এইরকম না হয়ে যায়, এটা কিন্তু ইন্ডাক্টর বোঝায়, রেজিস্ট্যান্স যেমন হয় সেরকম, এটা এরকম 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 দিয়ে এই এখানে টাচ, ব্যাস এরকম। এবার সেল যেমন ছিল সেরকমই থাকবে, এটা বাইরের E1 আর তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে R1 এরকম ছিল, আর এইখানে একটা চাবি লাগিয়ে দেবো আমরা, সাপোজ K1, আর এখানে একটা শান্ট রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো S বা R কিছু একটা, বা সাপোজ R নাকি, ঠিক আছে R বললাম, S ঠিক আছে S। হ্যাঁ এইটার সাথে এই মনে রাখতে হবে, আমি শান্ট বলছি বটে কিন্তু এটা E1 এর সাথে কিন্তু সিরিজে লাগাচ্ছি, এই সার্কিটে যে কারেন্ট পাঠাচ্ছে এটা সিরিজ না, তো এটা শান্ট বললেও মনে রাখতে হবে, না আর বললেই বেটার হতো, যাই হোক অসুবিধা কিছু নেই যদিও। আবার যেহেতু দুই প্রান্ত আলাদা,
হ্যাঁ, সেক্ষেত্রে প্যারালালও বলতে পারি আমি, কিন্তু আমাদের নাল পয়েন্ট যখন হয়ে যাবে তখন একটা সিরিজই হয়ে যাবে। এটা ওই জন্য অসুবিধা নেই, ওটা নিয়ে বিশেষভাবে কিছু বলার নেই। আমি এস একটা রেজিস্টার লাগিয়েছি, এই গ্যালভানোমিটার কোথাও একটা জকি টাচ করেছে এখানে। হ্যাঁ, এবারের উপরের বিন্দুটা যেটা, সেটা হচ্ছে এইখানে কোথাও টাচ করে রেখে দিচ্ছি, ব্যাস কোথাও একটা ঠিকিয়ে রেখে দিয়েছি। আর এই চাবিটা আমি বলছি কে, ওটা K1, এটা কে। এবার প্রথম কাজ হচ্ছে আমার, সার্কিট আঁকা হয়েছে সবার? কিসের সার্কিট এটা? পোটেনশিওমিটারের সাহায্যে একটি সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করার সার্কিট হয়েছে। ব্যাস, K1 প্রথম হচ্ছে, K1 হচ্ছে অফ, K1 কে অফ করে দাও, এই সার্কিটটাকে অফ করে দাও, খুলে দাও ওকে। তাহলে এই রেজিস্ট্যান্সটা কোনো মিনিং আছে? ওকে রাখাও যা না রাখাও তাই, সার্কিটটা কেটে দিয়েছি জাস্ট আমরা। তাহলে এটা আগের সার্কিট না? এটা আগে যা ছিল তাই কি E1 R1 একদম প্রথম সার্কিট, প্রাইমারি সার্কিট, সেকেন্ডারি সার্কিট, নাল পয়েন্ট খুঁজে বার করো। সাপোজ নাল পয়েন্ট L1, তাহলে বলতে পারি এইটুকুর মধ্যে ভোল্টেজ ড্রপ, সেটা যদি বলি আমরা ফাই L1, তাহলে এটা E1। একক দৈর্ঘ্য ভোল্টেজ কত? ফাই। L1 দৈর্ঘ্য ভোল্টেজ কত? ফাই ইন্টু L1, আর সেইটা সমানই E1। এর দু প্রান্ত, 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 আর এর ড্রপ নেই, তাহলে E1। ঠিক আছে, জাস্ট কার্চফস ল ইউজ করে দাও। এবার কি করলাম, এবার K1টাকে অফ, এটাকে অফ ছিল, এবার সুইচটাকে লাগালাম, অন করলাম, তাহলে K1 এবার তুমি অন করে দাও। তাহলে K1 যদি অন করে দিই, তাহলে এইটা একদম কানেক্টেড, এরকম কানেক্টেড, আঁকার দরকার নেই, লেখা আছে পাশে, অসুবিধা নেই, এইরকম সার্কিট। এবার যখন এটা কানেকশন করলাম, এই সার্কিটে কারেন্ট চালু হয়ে গেছে। এই সার্কিটে যদি কারেন্ট চালু হয়ে যায়, তাহলে আমি কি এর দু প্রান্তে আর E1 পাবো? শুধু এইটুকু দু প্রান্তে কি E1 পাবো? পাবো না তো। কত পাবো? E1 মাইনাস IR1, এতটা পাবো। তাহলে এবার এই দু প্রান্তে যেটা ভোল্টেজ, সেই ভোল্টেজটা সাপোজ V, এর দু প্রান্তে ভোল্টেজ সাপোজ V, এখানে কারেন্ট চালু হয়ে গেছে, এখানে কারেন্ট সাপোজ I1, এতটা কারেন্ট চালু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি এখন কিচ্ছু নাল পয়েন্ট কিচ্ছু করিনি, আমি জাস্ট সুইচটাকে অন করে দিয়েছি। ঠিক আছে, আমার এই সার্কিটে কারেন্ট জিরো হওয়ার কি কোনো চান্স আছে? ভালো করে ভেবে দেখবি। এটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল, এখান থেকে কারেন্ট বেরোচ্ছে, সাপোজ কারেন্ট দুভাগে ভাঙছে, সাপোজ কারেন্ট এদিকে কিছু গিয়েছে, এদিকে কিছু গিয়েছে, এখানে কারেন্ট দুভাগে ভাঙছে, তাহলে ওইদিকে কিছু গেল, এও কিছু গেল, এও কিছু গেল, তাহলে ওই কারেন্টটাতে অ্যাডই হবে, কোনোভাবে জিরো হওয়ার চান্স নাই, ঠিক না? এটা একটা বিচ্ছিন্ন সার্কিট। এবার আমি কি করছি, যখনই কারেন্ট চালু হয়ে গেল, তাহলে আমি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ পাবো, আর আমি টোটাল ইএমএফ পাবো না। তাহলে দুপ্রান্ত ভোল্টেজ, একটা সেল যদি এরকম হয়, এটা যদি ব্যাটারি প্লাস হয় মাইনাস হয়, এটা যদি রেজিস্ট্যান্স হয়, আর আমাকে যদি বলে যদি এটা ইএমএফ হয় E1, রেজিস্ট্যান্স যদি বলে R1, আমাকে কেউ বললো এই দুপ্রান্ত কোনো কারেন্ট নেই, বললো দুপ্রান্ত ভোল্টেজ বলো। সাপোজ এই প্রান্তটার নাম হচ্ছে A, এই প্রান্তটার নাম হচ্ছে B, ভোল্টেজ VB। আমি VA থেকে VB-তে যাবো, তাহলে আমি কোথায় আছি এখন? VA, তাহলে আমার ভোল্টেজ কত এখন? VA। প্লাস থেকে মাইনাস, তাহলে মাইনাস E1, কোনো ড্রপ নেই কারণ কারেন্ট নেই, তাহলে আমি VB-তে পৌঁছে গেছি, তাহলে ইকুয়াল টু VB। তাহলে VA মাইনাস VB কত? E1। তাহলে যখন কারেন্ট নেই, মুক্ত বর্তনী, তখন মুক্ত বর্তনী দুপ্রান্তে ভোল্টেজ যেটা, সেটা EMF, সেটা আমরা একদম প্রথম ব্যাটারি যেদিন কার্যনীতি পড়েছি সেদিন দেখে নিয়েছি। কিন্তু এবার এই সার্কিটে কারেন্ট যাচ্ছে, এবং কারেন্ট কোন দিকে? ব্যাটারির পজিটিভ পোলারিটি যেদিকে সেই দিকে, মানে এইরকম কারেন্ট বেরোচ্ছে, যেটা ওখানেও হচ্ছে, পজিটিভ থেকে কারেন্ট বেরোচ্ছে। তাহলে এই অ্যানালিসিস যদি আমাকে এখনই করতে বলতো, আবার একই জিনিস করতে বলতো, কারেন্টের মান সাপোজ এবার I1 কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট এইদিকে যাচ্ছে, কারেন্ট এখানেও এইদিকে যাচ্ছে, এই যে এরকম করে কারেন্ট যাচ্ছে, এরকম করে কারেন্ট যাচ্ছে, মানে এই সার্কিট কমপ্লিট করি, তাহলে এই কারেন্ট ঘুরে এইদিকে আসবে। তাহলে কারেন্ট যদি এইদিকে আসে, তাহলে রেজিস্ট্যান্সের এটা প্লাস, এটা মাইনাস, এটা কিন্তু ভুললে চলবে না, এটা সব সময় মনে রাখতে হবে, এটা দারুণ ইউজফুল ফর্মুলা। ইট ইজ নট ট্রু ফর দ্য রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার, ইন্ডাক্টর যাই থাকুক, এই প্লাস মাইনাস দিয়ে দিলে বড় বড় সার্কিট সলভ হয়ে যাবে। তো কারেন্ট এইদিকে,
তার মানে রেজিস্ট্যান্সের উচ্চ বিভব থেকে নিম্ন বিভব কারেন্ট। এবার ভি এ তো তুমি আছো, প্লাস থেকে মাইনাস কমলো, কত কমলো E1, মাইনাস থেকে প্লাস, এবার কি হবে বাড়লো, কতটা বাড়লো প্লাস I1 R1 পরিমাণ বাড়লো। এবার আমি কোথায় এসে পৌঁছেছি, তাহলে ইকুয়াল টু ভিবি। এইবার VA মাইনাস ভিবি কত, E1 মাইনাস R1, তাহলে এবার আর E1 পাচ্ছি না। তার মানে যদি বদ্ধ বর্তনী হয়ে যায়, মানে সার্কিটে কারেন্ট চালু হয়ে যায়, তাহলে দু প্রান্তে ভোল্টেজ আমরা ইএমএফ পাবো না, ভোল্টেজ পাবো, ভোল্টেজ ড্রপ পাবো, আর সেটা E1 থেকে কম। যতটা কম সেটাই নষ্ট বলা হয়, যতটা লস্ট হয়ে গেল অভ্যন্তরীণ ড্রপ বলি আমরা সেটাকে। এবং তার জন্যই তো আমরা কারেন্ট চালু হয়ে গেলে আমরা ইএমএফ সঠিকভাবে মাপতে পারি না, এই ড্রপটা হয় বলি তো। তাহলে এই সার্কিটে যে কারেন্ট চালু হয়ে গেল, তাহলে আর কি এর দু প্রান্তে আমি E1 পাবো, এর দু প্রান্তে আমি এবার ভি পাবো, আর যার মান E1 মাইনাস R1, মানে এটা প্লাস এটা মাইনাস। এইবার এর অ্যাক্রসে ভি আছে, এবার বাকি সব ভুলে যাও। তুমি ধরে নাও এটা একটা ব্যাটারি যার ভোল্টেজ বা তার ইএমএফ V1, তাকে আবার নালিফাই করার চেষ্টা করো, নাল পয়েন্ট খোঁজার চেষ্টা করো। তাহলে আমাকে জকির পয়েন্ট উপরে উঠবে না নিচে নামবে, এটা বোঝা গেল কিনা? আমি আগে E1-কে নাল পয়েন্ট খুঁজে বার করেছিলাম, যখনই নাল পয়েন্ট কন্ডিশন ছিল তখন এই ভোল্টেজটা সমান E1 ছিল, এই যে ইকুয়েশন নাম্বার 1, E1 সমান এই ভোল্টেজটা, ইন্টারনাল রেজিস্ট্যান্সে কোনো কারেন্ট এখানে ছিল না, কোনো ড্রপ এখানে ছিল না। কিন্তু যখন আমি এবার ভিকে ব্যালেন্স করব, ভি তো E1 থেকে কম, এবার আমি ভিকে খুঁজে বার করছি, তাহলে আমাকে জকি তুলতে হবে, কারণ আবার তো এইটা সমান ভি হবে। তাহলে জকিটাকে উপরে তুলে দেবে, এটা যদি J1 হয়, এটা সাপোজ J2, আগেকার দৈর্ঘ্য যদি বলো L1, এই গোটাটা যদি বলি L1 আগেরটা, এবার এই যে দৈর্ঘ্যটা এটাকে বলতে হবে L2, আগেরটা L1, এটা L2, ঠিক আছে। এইবার বাকি যা আছে সব, এই সার্কিটে কি আছে না আছে সব ভুলে যাও, শুধু এইটুকু আমি এই লুপে আবার KVL ইউজ করবো। এই লুপে কি পাবো, কারেন্ট তো সব নাল পয়েন্ট খুঁজে পেয়েছি আমরা L2 দৈর্ঘ্যে, সব কারেন্ট এইদিকে, তাহলে কোনটা প্লাস কোনটা মাইনাস, এটা ঠিক আছে। আর এর কোনটা প্লাস কোনটা মাইনাস, এটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল, এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে। এবার এক পাক ঘুরে আসো, ডেল্টা ভি 0, KVL ইউজ করো সেকেন্ড লুপে, ঠিক আছে। সামেশন অফ ডেল্টা ভি সমান 0। এইখান থেকে এইটুকু উঠবো, কত ভোল্টেজ উঠবো, 5 ইন্টু L2, এতটা ভোল্টেজ উঠলাম, মাইনাস থেকে প্লাস উঠলাম। এবার প্লাস থেকে মাইনাস নামবো, কতটা নামবো, মাইনাস ভি, ঠিক আছে। আর যদি আমি ভি না বলি, তাহলে মাইনাস, প্লাস থেকে মাইনাস E1, দেন আবার কিছু একটা কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, আবার ড্রপ, সেসব করে দেখাতে পারবো, মাইনাস প্লাস যেটা হবে, কারেন্ট এইদিকে প্লাস থেকে মাইনাস কমবে, এরকম হবে। যাই হোক, আমি গোটাটাকে ভি বলেছি, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে আবার কত, ভি সমান 5L2, এটা ইকুয়েশন নাম্বার 2। কোনটা, এটা প্লাস এটা মাইনাস, এইখানে কারেন্ট এইদিকে নিচে নামছে, তাহলে এর এটা প্লাস এটা মাইনাস, এইদিকে যাচ্ছে, তাহলে এর এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে। কারেন্ট যেদিকে যাচ্ছে রেজিস্ট্যান্সের জানবো উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, ব্যাস, সিম্পল টেকনিক, জটিল তো কিছু নাই। প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস, এরকম কারেন্টের ডিরেকশনটা দিতে হবে কেয়ারফুলি। তাহলে দুটো ইকুয়েশন পেলাম, E1 = 5L1 আর V = 5L2, দুটো ইকুয়েশন পেলাম। দুটোকে ভাগ করে দাও, ইকুয়েশন নাম্বার 2টাকে নিচে রাখছি আমি, V = 5L2, দিস ইজ ইউর ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 2। তাহলে অতএব আমি যদি দুটোকে ভাগ করি, E/V করি, E1/V সমান কত হবে, L1/L2। এত দূর পর্যন্ত কি খুব নতুন, আমার ভি ভাবা দরকার কি, আমি E2 ভাববো, আর একটা নতুন সেল ভাববো, তাকে নাল পয়েন্ট খুঁজে বার করছি। তো তার ক্ষেত্রে যেমন হয় E1/E2 সমান L1/L2, এবারও তাই হবে, ঠিক আছে। এবার আমাকে বের করতে বলেছে কি, আমাকে বের করতে বলেছে R1 এর মান বের করতে বলেছে। তাহলে তো R1টাকে আমাকে রাখতে হবে, তাহলে ভিকে রিপ্লেস করতে হবে, ঠিক আছে, ভিকে রিপ্লেস করতে হবে। তাহলে এই যে সার্কিটে, এই সার্কিটে কারেন্ট কত কারেন্ট, E0, হ্যাঁ ওটা I1। তাহলে ওই যে সার্কিটে কারেন্ট I1, এটা হচ্ছে E1/R1 প্লাস S,
ঠিক আছে, আমি একটা কাজ করছি, এই গোটা ইকুয়েশনটাকে এস দিয়ে গুণ করে দিচ্ছি, বাঁ দিকে ডান দিকে যদি এস দিয়ে গুণ করে দিই, তাহলে I1 ইন্টু এস, তার মানে কি I1 ইন্টু এস, তার মানে ভি, কি কারেন্ট যাচ্ছে I1 ইন্টু রেজিস্ট্যান্স, তাহলে এস এর দু প্রান্তে ভোল্টেজ, তার মানে এর দু প্রান্তে, তার মানে এর দু প্রান্তে, তার মানে এর দু প্রান্তে, সেটাই ভি। তাহলে যদি দুদিকে গুণ করে দিই এস দিয়ে গুণ করে দিই, এটাও যদি এস দিয়ে গুণ করে দিই আমরা, তাহলে কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে ভি সমান E1 এস বাই R1 প্লাস এস। ঠিক আছে, তাহলে E1 বাই ভি কত, ভিটাকে বাঁ দিকে নিয়ে চলে যাও, আর এই গোটা রাশিটাকে ডান দিকে নিয়ে চলে এসো, তাহলে R1 প্লাস এস বাই এস ইকুয়াল টু E1 বাই ভি। দিস ইজ ইউর ইকুয়েশন নাম্বার 2। R1 প্লাস এস, এটাকে বাঁ দিকে নিয়ে এলাম, এসটাকে নিচে নামিয়ে নিয়ে এলাম, ভিটাকে নিচে নিয়ে গেলাম ওইদিকে, তাহলে E1 বাই ভি ইজ ইকুয়াল টু R1 প্লাস এস বাই এস। এটা ইকুয়েশন নাম্বার 3। আচ্ছা, এইটা ইকুয়েশন নাম্বার 3, আর এইটা ইকুয়েশন নাম্বার 4, এটা ইকুয়েশন নাম্বার 4। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে সবার? এবার 3 আর 4 এর দুটোরই বাম দিক সমান, সমান তো, তাহলে L1 বাই L2, এবার এটা বেশ এখানে দেখা যাচ্ছে তো বোর্ডটা, তাহলে এটা হচ্ছে L1 ওইটা সমান R1 প্লাস এস বাই এস ইকুয়াল টু L1 বাই L2, দুটোরই বাঁ দিক সমান, তাহলে দুটো ডান দিক সমান হবে, তাহলে R1 বাই এস প্লাস 1 ইকুয়াল টু L1 বাই L2, এসটাকে যদি ভাগ করে দিই, তাহলে কি পাচ্ছি, R1 বাই এস ইকুয়াল টু L1 বাই L2 মাইনাস 1। এবার R1টাকে দেখো, এসটাকে ডান দিকে নিয়ে চলে যাও, ইন্টু এস, এটা R1 হয়ে গেল। বোঝা গেছে সবার? এই যে R1 মান বেরিয়ে গেল, এবার কিভাবে বেরোলো, আর ফাইনাল কনক্লুশন কি হবে আমার, আমাকে তো এত আর তো আমার MCQ, তাহলে আমার আর এত তো আমাকে ডেরিভেশন করতে হবে না, যেটা আগেকার ছেলেদের করতে হতো, তারা এত সব করেও ভুলে যেত যে কীভাবে স্টেপ করবো। তোদের আর এই সুবিধাটা আছে, সবই MCQ জাস্ট, তাহলে ফাইনাল রেজাল্ট মনে রাখতে হবে। কীভাবে, প্রথমে L1 ভেবে নাও, কীভাবে এই চাবিটাকে খুলে দাও, এখানে চাবি ছিল, সেই চাবিটাকে খুলে দাও, দিয়ে নাল পয়েন্ট খুঁজে বার করো, দিয়ে L1 ভেবে নাও, চাবিটাকে লাগিয়ে দাও, আবার নাল পয়েন্ট খোঁজো, নাল পয়েন্ট একটু জকিটা নিচে নামালে জীবনেও খুঁজে পাবে না, এটা ওপরে তোলো, ঠিক আছে, বেরিয়ে গেল, রেশিও করে দাও, আর যে রেজিস্ট্যান্সটা আমি লাগিয়েছি এস, সেটা তো আমি অলরেডি দেখতে পাচ্ছি তার ভ্যালু কত, সেটা গুণ করে দাও 1 to 1 করে, তাহলে আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স পেয়ে যাবো R1। ঠিক আছে, এবার আরেকটা টেকনিক, সেটা হচ্ছে L1 L2 কীভাবে মাপবো, সেটাও একটা টেকনিক। এটা তো থিওরিটিক্যালি নাই বলে দিচ্ছি এইখান থেকে এতটুকু আমি মেপে নেবো, প্র্যাকটিক্যালি 10খানা তার আছে, তো 10খানা তারের আমাকে L1 L2 মাপা, আমি কত মাপো, এরকম করে খুঁজে করে 100, তারপরে 110, তারপরে আবার 240, 360, একটু অসুবিধা না, তার জন্য একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি আমি। সাপোজ এইটা পোটেনশিওমিটার, আর এই একদম লেফট প্রান্তে যেটা রিডিং সেটা হচ্ছে 0, আর একদম রাইট প্রান্তে যেটা স্কেল সেটা হচ্ছে 100 সেন্টিমিটার, আর একদম উপর দিকে একটা স্কেল থাকে যেটার নাম উল্টো করে লাগানো থাকে, এটা 100 সেন্টিমিটার এইটা, আর এইটা হচ্ছে তার 0, ঠিক এরকম, আর মাঝে এরকম স্কেল দেওয়া আছে, আমাদের তার দেওয়া আছে এই একটা, ঠিক আছে। এর রেজিস্ট্যান্স সিগনিফিকেন্ট, মানে ধরা হবে পোটেনশিওমিটার রেজিস্ট্যান্স, কিন্তু তারপরে মোটা কিছু কপার স্ট্রিপ ইউজ করা হয়, তার রেজিস্ট্যান্স নেগলিজেবল, সেটাকে ক্যালকুলেশনের মধ্যে আনবো না, এরকম একটা তার উল্টো দিকে, তারপর আবার এখানে কপার স্ট্রিপ থাকে, এইরকম একটা তার, তারপর আবার এখানে কপার স্ট্রিপ থাকে, এইরকম জাস্ট, ঠিক আছে, এরকম চলছে, এরকম, যেহেতু খুব মোটা এগুলো, রেজিস্ট্যান্স অলমোস্ট ইকুয়াল টু 0, আর এগুলো তো খুব সরু, এগুলো স্পেশালি বানানো হয়েছে ম্যাঙ্গানিন দিয়ে, সুতরাং এতে রেজিস্ট্যান্স ধরা হবে। তো যদি বলে টোটাল পোটেনশিওমিটার রেজিস্ট্যান্স কত, তাহলে 10 মিটারে যা রেজিস্ট্যান্স হয় মোট সেটা, ঠিক আছে। আমি 3টে তার রেখেছি, 1, 2, 3টে, ঠিক আছে, এই প্রথমটা 2 নম্বর 3টে তার রেখেছি, বাকিগুলো
আমি বুঝে যাবো যে কী হবে, ঠিক আছে। সাপোজ আমার নাল পয়েন্ট পাওয়া গেছে, সাপোজ 2 নম্বর, এটা 1 নম্বর তার, এটা 2 নম্বর তার, এটা 3 নম্বর তার, 3টে তার দেখাচ্ছি। আর স্কেল ডিভিশনটা দেখতে হবে আমার, এইটা 0, লেফট থেকে 0 এটা শুরু, নিশ্চয় রাইট থেকে 0 নিচে দিক থেকে হবে না। সাপোজ এটা 50, এটা 50, আর সাপোজ এইটা, এই বিন্দুটা, সাপোজ এটা 60, এই বিন্দুটা, আর এটা 40। স্কেলের এরকম 0, 40, 50, 60, 70, 80, 90, 100 এরকম করে দেওয়া আছে। আর নাল পয়েন্ট পাওয়া গিয়েছে এইখানে, ঠিক আছে। এটা জকির পজিশন। কোথায় নাল পয়েন্ট পাওয়া গেছে? 2 নং তার, 2 নম্বর তারের 60 সেমি দৈর্ঘ্যে এটা নাল পয়েন্ট পাওয়া গিয়েছে, ঠিক আছে। 2 নম্বর তারের 60 সেমি দৈর্ঘ্যে নাল পয়েন্ট পাওয়া গেছে। তাহলে মোট তারের দৈর্ঘ্য কত? হ্যাঁ, এটা 100, আর আমি 60 পেয়েছি, মানে প্লাস 60 নয়, 100 থেকে 60 বাদ দিয়ে এতটুকু, সেটা ওপরের স্কেল থেকে দেখে নিতে পারি। ওপরের স্কেলটা ঘুরিয়ে দেওয়া আছে, তো সেটা 40টা মেপে নিয়ে আমাকে দেখে নিতে হবে। এবার আমি তো যখন মাঝে থাকবে তখন আমাকে সোজাটা দেখতে হবে না ঘুরিয়ে দেখতে হবে? আমার তো গন্ডগোল হয়ে যাবে। 10খানা তার আছে, সাপোজ 7 নম্বর তারে নাল পয়েন্ট পাওয়া গেছে, তাহলে আমি স্যার 60 করবো নাকি 100 মাইনাস করবো? ধাঁধা লেগে যায়, ঠিক আছে। যেটা কাজ সেটা হচ্ছে এই যে তার, এটা ইভেন ওয়্যারে পেয়েছি নাকি অড ওয়্যারে পেয়েছি সেটা দেখতে হবে, যে জোড় তারে নাকি বিজোড় তারে। তাহলে এটা কোথায়? 2 নম্বরটা তার মানে জোড় না বিজোড়? জোড়, মানে এটা ইভেন, তাহলে এটা ইভেন ওয়্যারে পেয়েছি। আর আমাদের যেটা নাল পয়েন্টের দৈর্ঘ্য L, ঠিক আছে, যেখানে M, এই রিডিংটাকে বলছি আমি M 60 সেমি, ঠিক আছে, রিডিংটাকে বলছি M, এটাকে বলছি আমি 60 সেমি। তাহলে কত পেলাম আমি? 100 প্লাস 100 মাইনাস M, ঠিক আছে। হ্যাঁ, বল এমটা হচ্ছে কতটা? 60, যে আমি যে রিডিংটা নিচে থেকে দেখলাম সেটা 60, ঠিক আছে। তাহলে 100 নিচের স্কেল থেকে দেখছি আমি, ওপর স্কেল থেকে দেখছি না, নিচে 0 থেকে শুরু করে দেখছি। তাহলে M সমান যদি 60 সেন্টিমিটার হয়, তাহলে 100, তারপরে 100 মাইনাস M, যদি এটা এমটা যদি 80 হতো, 40 হতো, তাহলে 100 মাইনাস এরকম 40 টিকচারটা হতো, বা 40 যদি হয় তাহলে 40 হবে, মানে তখন এটা 100 ওই কত 160 এরকম কিছু হবে। এবার এইটাকে লিখতে পারি 2 × 100 মাইনাস M, ঠিক আছে। 100 প্লাস 100 মানে 200, তাহলে 2 × 100 মাইনাস M। এবার জেনারেলাইজড ফর্মুলা তৈরি করে দেবো। আমরা বলবো যদি ওয়্যারটা ইভেন হয়, কততম তার? 2 নম্বর তার, তাহলে সাপোজ n নম্বর ইভেন তার, তাহলে n × 100 minus the actual reading is the total length for the even only. মনে রাখতে হবে, this is valid for the even wire only. বোঝা গেল কি বললাম? মানে আমি আমার 6 নম্বর তার প্রথমে নেবো, দেখে নেবো 1 2 3 4 5 6। সাপোজ আমাকে বললো, বা আমাকে অঙ্ক দিয়েছে, সাপোজ আমাকে কিছু বলেনি, আমাকে একটা থিওরিটিক্যাল অঙ্ক দিয়েছে, বলছে 6 নম্বর তারে 35 সেন্টিমিটারে নাল পয়েন্ট পাওয়া গেছে, বলো নাল পয়েন্টের দৈর্ঘ্য কত? কি করবো? 6 × 100 মানে 600 মাইনাস 35, তাহলে 600 মাইনাস 35 ইজ দ্য রিডিং, ব্যাস, ঠিক আছে। ল্যাবরেটরিতে না হয় ঠিক আছে, আমি ওপরের স্কেলটা থেকে মেপে নিলাম, আজ থিওরিটিক্যালি এত বড় প্রবলেম দিয়েছে আমাকে, তাহলে আমি কী করে মাপবো? আমার তো খুব অসুবিধা হয়েছে, বুঝতে পারবো না। ডাইরেক্ট ফর্মুলা ইউজ করো। এবার অডের জন্য তৈরি করো, এটা ইভেনের জন্য হয়ে গেল, এবার অড নাম্বারের জন্য ইউজ করো, ঠিক আছে। এটা মুছছি, তাহলে আমি ফর্মুলাটা উপরে লিখে রাখছি, L সমান n × 100 মাইনাস M। এবার এই যে জকিটা পাওয়া গেছে, এই 60ই পাওয়া গিয়েছে, কিন্তু এবার 3 নম্বর তারে, 2 নম্বরে নয়, এই ঠিক ওর উপরে এইখানে, এটা জকির পজিশন। তার মানে আবার 3 নম্বর ওয়্যার, 3 নম্বর তার, আর M তার রিডিং হচ্ছে 60 সেন্টিমিটার, এটা। ঠিক আছে, বল কত লেন্থ টোটাল? 100, 200, তারপর 60,
আর বিয়োগ করার কিছু নাই। হ্যাঁ, এবার যোগ জাস্ট অনলি। তাহলে এবার যেটা লেন্থ সেটা হচ্ছে প্রথমে একবার 100 নিলাম, তারপরে আবার একবার 100 নিলাম, তারপরে যা রিডিং আছে সেটা যোগ করে দাও 3 নাম্বারটা। ঠিক আছে, 100 নিলাম, 200 নিলাম, তারপরে 60। এটাকে বলতে পারি 2 × 100 প্লাস 60। বলতে পারি 2টাকে বলতে পারি 3 - 1 × 100 প্লাস 60। 3টাকে কেন নিয়ে এলাম? কারণ 3 নাম্বার তার, তাহলে বাধ্য করে আমি 2টাকে রিপ্লেস করে 3 করে দিচ্ছি, 3 - 1। এবার জেনারেলাইজ ফর্মুলা করে দাও। সো অ্যাপ্লিকেবল ফর অল অড ওয়্যারস। কি হবে? n = 3 আর m = 60। তাহলে এই ফর্মুলাতে আমি বলতে পারি n - 1 × 100 প্লাস m। এইটা হচ্ছে টোটাল লেন্থ। n - 1 × 100 প্লাস m। ঠিক আছে, এবার আমাকে বললো 7 নম্বর তারের 45 সেন্টিমিটার দৈর্ঘ্যে নাল পয়েন্ট পাওয়া গেছে। তাহলে 7 মানে হচ্ছে 7 - 1 মানে 6, তাহলে 600 প্লাস 45, তাহলে L = 645 সেন্টিমিটার। সুবিধা না ফর্মুলাটা মনে রাখলে? এবার যদি আমি যদি ফর্মুলা না জানি তাতে কি আমি প্রবলেম করতে পারবো না? নিশ্চয়ই পারবো। 6 নম্বর তার, তাহলে তুমি হিসাব করো। 1 নম্বর তার 100, 200, 300, 400, 500, 600 হিসাব করো। 700 ঘুরে গেলাম, তাহলে হ্যাঁ ঠিকঠাক। উল্টো দিকে ঘুরছি, তাহলে বিয়োগ করতে হবে। রিডিং পারবো, কিন্তু তাড়াতাড়ি করতে হবে আমাকে অঙ্ক। যদি আমাকে থিওরি দেয়, আমাকে এত বড় পোটেনশিওমিটার আঁকার সময় নেই আমার। জাস্ট মনে রাখবে ওই যে ফর্মুলাটা n - 1 × এত প্লাস m, আর যেটা দেওয়া আছে সেটা। ঠিক আছে, বেশ। তো পোটেনশিওমিটার অজস্র অঙ্ক আছে, প্রচুর অঙ্ক আছে। আমি কিছু অঙ্ক লাইভে করেছিলাম। আচ্ছা, আমি কি ওই AC ভার্মা প্রবলেমটা করেছিলাম যেখানে নাল পয়েন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না? ওটা ওই যেটা একটা 6 ভোল্ট ব্যাটারি, একটা 4 ভোল্ট ব্যাটারি, ওই অঙ্কটা কি করেছিলাম? আছে কারোর ভার্মা? যেত জল পজ করতে বলছে, পজ কর।